ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন। আমি সার্কিটকে সিম্পলিফাই করার জন্য সিরিজ প্যারালাল, তোমাদের বোধহয় লাস্টে যারা নতুন ছিল ওদেরকে আমি সিরিজ প্যারালাল পড়িয়েছিলাম, স্টার ডেল্টা বোধহয় এখনও পড়ানো হয়নি। সো এই ইকুইভ্যালেন্টের ভিতর দুইটা পার্ট আছে আমাদের, একটা হচ্ছে আমার সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং স্টার ডেল্টা সার্কিটও থাকতে পারে। সো ইকুইভ্যালেন্ট কিন্তু একটা ভাস্ট একটা টপিক এবং যে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন থাকে, মাস্ট থাকেই। সো সিরিজ প্যারালাল হোক অথবা স্টার ডেল্টা হোক, থাকবেই মাস্ট। তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এটা মাস্ট থাকবেই, মানে এই টপিকের কোশ্চেন তোমার আনসার করতেই হবে, মানে আনসার না করে তুমি যেতে পারবে না, মানে স্কিপ করার কোনো সুযোগ পাবে না। ওকে, আচ্ছা, তাহলে এর দুইটা পার্ট আছে। একটা পার্টে আমার সিরিজ প্যারালাল অবলিক স্টার ডেল্টা, যে কোনো এক ধরনের প্রবলেম থাকবে। এবার এমন হতে পারে স্টার ডেল্টার সাথে সিরিজ প্যারালালের প্রবলেম আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গিয়ে কী ছিল আমার, আচ্ছা এর মাঝে একটা ইয়ে ছিল আমার, রুলস ছিল। এগুলো কিন্তু আমি রুলসের সঙ্গে টপিক মিলাবো না, সো একটা ছিল ভিডিএল, ভোল্টেজ ডিভাইডার ল, আর একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার ল আমি কোন জায়গায় অ্যাপ্লাই করি, ভোল্টেজ ডিভাইডার ল কী বলছে, সিরিজ সার্কিটে অ্যাপ্লাই করি। ভোল্টেজ ডিভাইডার ল আমি তোমাকে পড়িয়েছি, বোধহয় পড়াইনি পিছনে, রোমা পড়াইছি কি? ভোল্টেজ ডিভাইডার ল এখনও পড়ায়নি, তোমাকে পড়িয়েছি, পড়ায়নি। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার ল বলতেছে যে সিরিজ, নাম ভোল্টেজ ডিভাইডার ল পড়ানোর কথা, অবশ্যই পড়ানোর কথা, কারণ আমি সিরিজ প্যারালাল সার্কিট পড়িয়েছি না, সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট পড়িয়েছি, যেহেতু ভোল্টেজ ডিভাইডার ল পড়ানোর কথা। ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে একটা সিরিজ সার্কিটে কীভাবে ইজিলি ভোল্টেজটাকে বের করা যায়। সো সিরিজ সার্কিটটা ছিল এমন, যদি এখানে একটা ভোল্টেজ সোর্স থাকে, এটা যদি ভিএস হয়, এটা যদি R1 R2 R3 হয়, তাহলে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমি ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে কি বের করতে চাই, আমি এখানকার ভোল্টেজ বের করতে পারি, আমি এখানকার ভোল্টেজ বের করতে পারি, আমি এখানকার ভোল্টেজ বের করতে পারি। অর্থাৎ এই লটা ইউজ করে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি ইজিলি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ভোল্টেজ বের করতে পারবো, মানে ক্যালকুলেশন করতে পারবো। ওকে, সেটাই ছিল ভোল্টেজ ডিভাইডার ল। এখানকার ভোল্টেজ যদি V1 হয়, এখানকার ভোল্টেজ যদি V2 হয়, তাহলে V1 বের করার জন্য আমি হিসাবটা ছিল V1 ইকুয়াল টু যে রেজিস্ট্যান্সটা আমি বের করছি ভোল্টেজ, সো R1 ডিভাইডেড R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু VS। আমি যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে R1 এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটা আমি ক্যালকুলেট করতে পারবো। একইভাবে V2 এর জন্য আমার উপরে থাকবে R2 ডিভাইডেড বাই সাম অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স ইন্টু সাপ্লাই ভোল্টেজ। সো এই রুলস ইউজ করে আমি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ বের করি। এইটা কিন্তু একটা রুলস, এটা কোনো টপিক হবে না, মেজর কোনো টপিক হবে না, হয়তো টপিকের ভিতরে কোনো একটা সময় এই রুলসটা তোমার অ্যাপ্লাই করতে লাগতে পারে। বোঝাতে পারলাম? আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ক্ষেত্রে বা রুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার কোনো লিমিটেশনস ছিল না, আমি 100টা কম্পোনেন্টস থাকলেও ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট এই রুলস অ্যাপ্লাই করেই করতে পারি। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল কী ছিল, আমি কারেন্ট ডিভাইডার, আচ্ছা ভোল্টেজ ডিভাইডার লটা কেন আমি সিরিজ সার্কিটে ব্যবহার করি, কেন প্যারালাল সার্কিটে ব্যবহার করি না? হ্যাঁ, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটাই ডিভাইড হয়, কারেন্টটা ডিভাইড হয় না, এর জন্য এখানে আমার কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করার দরকার নেই। কারেন্টটা আমি ইজিলি বের করতে পারবো ওহমস ল ইউজ করে, ঠিক আছে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কেমন হবে? আচ্ছা, সো এটা একটা প্যারালাল সার্কিট আমি আঁকার চেষ্টা করছি। এটা একটা প্যারালাল সার্কিট, কারণ দুইটা কমন নোডে এরা কানেক্টেড আছে। এখানে কারেন্ট ডিভাইডার ল ইউজ করব, কারণ এখানকার সমস্ত জায়গায় ভোল্টেজ সেম, ভোল্টেজ বের করার তা আহামরি কোনো ব্যাপার না। যে কোনো একটা কারেন্ট যদি এখানকার কারেন্ট বের করতে পারি, এখানকার ভোল্টেজ আমি মেজার করে ফেলতে পারবো। একটা ভোল্টেজ মেজার করলে বাকি সবগুলো ভোল্টেজ ইজিলি মেজার করা যায়, মানে একটাই সবার সমান, ইকুয়াল। সো এখানে কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে হবে, ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করার কোনো দরকার নেই, কারণ ভোল্টেজটা বের করা এখানে ইজি।
যেটা বের করা কঠিন সেটা আমাকে বের করতে হবে। সো এখানে কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে হবে। ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করতে গেলে আমার অবশ্যই সাপ্লাই ভোল্টেজের মানটা জানা থাকতে হবে। একইভাবে কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে গেলে আমার সাপ্লাই কারেন্টের মানটা জানা থাকতে হবে। এখানে আইএসের মানটা জানা থাকতে হবে। যদি আইএসটা না জানা থাকে তাহলে কোনো না কোনোভাবে আইএসটা আমাকে বের করে নিতে হবে। বের না করা পর্যন্ত আমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে পারি। কারেন্ট ডিভাইডার লয়ের ক্ষেত্রে একটু লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে এটা মাত্র 2টা ব্রাঞ্চের জন্য প্রযোজ্য, 3টা ব্রাঞ্চ হলে হবে না। যদি 3টা ব্রাঞ্চ থাকে, ধরো আমি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার আই অন, এটা হচ্ছে আমার আই অন। আই অন বের করতে গেলে অপোজিট রেজিস্ট্যান্স থাকবে উপরে। সো আই অন বের করতে গেলে অপোজিট রেজিস্ট্যান্স R1 বা R2 কিছু একটা, সাপোজ R1 এবং R2 এর কম্বিনেশন, R1 এবং R2 এর কম্বিনেশন থাকবে উপরে, আর নিচে থাকবে সবগুলোর যোগফল। তার মানে এইটা 3টা রাখা যাবে না, 2টা করে নিতে হবে। সো R1 এবং R2কে প্যারালাল করে নিতে হবে। সো আগে প্যারালাল করতে হবে R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3। এই রুলস ইউজ করে আগে কম্বিনেশনটা করে নিতে হবে, তারপরে 3টাকে 2টাতে কনভার্ট করতে হবে যদি এরকম থাকে। আর যদি 2টা থাকে তোমার জন্য ঝামেলা কমে গেল, 2টা থাকলে কোনো ঝামেলা নেই। সো এটা হচ্ছে কম্বিনেশন RCO। এটা চলে যাবে উপরে, এটা চলে যাবে উপরে, নিচে থাকবে R com প্লাস R1 ইন্টু সাপ্লাই কারেন্ট IS, হয়ে গেল। সো এটা ছিল আমার কারেন্ট ডিভাইডার ল। এগুলো কোনো মেজর টপিক না, এগুলো হচ্ছে টপিকের মানে অ্যাসিস্ট করার জন্য রুলস। এই রুলসগুলো ইউজ করে আমি ম্যাথগুলো অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আমার মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস। ধরো নোডাল অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তারপরে কি ছিল? আচ্ছা, এরপর আসি নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে। নোড অ্যানালাইসিস কয় ধরনের হয়? নোড অ্যানালাইসিস এক ধরনেরই হয়। নোড অ্যানালাইসিস এক ধরনেরই হয়, তার নামই নোড অ্যানালাইসিস। কিন্তু এই অ্যানালাইসিসের 2টা পার্ট আছে, সার্কিটের 2টা ধরন আছে। যে সার্কিটে এক ধরনের সার্কিট থাকবে সেটার নাম হবে উইদাউট ভোল্টেজ সোর্স, উইথ ভোল্টেজ সোর্স। উইদাউট ভোল্টেজ সোর্স যখন হবে তখন একটু ডিফিকাল্টিস কম থাকে, ডিরেক্টলি ইউজ করা যায়। কিন্তু ভোল্টেজ সোর্স থাকলে তখন একটু চিন্তা ভাবনাটা করতে হয়, তাই তো? মনে আছে কি আমি যখন নোড অ্যানালাইসিস বলছি, তোমার বললাম যে নোড অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা করে কিভাবে, বা স্টেপসগুলো কি মনে আছে? নোড অ্যানালাইসিস করে কিভাবে পিছনে মনে আছে? মনে নেই? আমি তোমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। কোথাও সমস্যা হলে আমাকে বলো, অ্যাটলিস্ট 1 মাস আছে কিন্তু আর সুযোগ নেই। আমি জানি তোমার কিছু একটা দরকার, তুমি সেটা অ্যাচিভ করার চেষ্টা করতেছো, সেটা করো, কোনো সমস্যা নেই। কিন্তু এদিকে ওটা ঠিক রাখতে হবে, কারণ এইটা না হলে কিন্তু তুমি পরে বিপদে পড়বে। এখানে যদি গ্রেডের পরিমাণ লো থাকে, ইট উইল এফেক্ট। ঠিক আছে? এখানকার গ্রেড ভালো না হলে এটা কিন্তু ইউ ক্যান্ট শো ইট। আচ্ছা, নোড অ্যানালাইসিস করতে গেলে ধরো আমার একটা সার্কিট এমন ছিল, এই জিনিসগুলো নোড অ্যানালাইসিস বলার সঙ্গে সঙ্গে, যেমন তোমার নাম বললাম, তোমার নামটা হচ্ছে নাইম। আচ্ছা, নাইম নাম বলার সঙ্গে সঙ্গে আমার চেহারা বেশি আসা উচিত। নাইমের মুখে দাঁড়িয়ে আছে, ওর নাকটা এমন, ওর কানটা এমন, ওর চুলগুলো এমন, এটা অবশ্যই আমার মনে আসা উচিত। সো নোড অ্যানালাইসিস যখনই আমি বলবো, আমার শুরুতেই বুঝে নেওয়া উচিত যে আমার কী কী করতে হবে, মানে কী কী জিনিস আছে এখানে। আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে নোড অ্যানালাইসিস এভাবে করে। সো আমার একটা সার্কিট, যদি এরকম একটা সার্কিট ছিল, এখানে ধরো এখানে একটা ব্রাঞ্চ ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, সাপোজ এখানে একটা ব্রাঞ্চ ছিল, এখানে একটা ব্রাঞ্চ ছিল, এখানে একটা কারেন্ট সোর্সের মান দিই, ভোল্টেজ সোর্স পরে দিই,
এমন একটা সার্কিট তোমাকে আমি বললাম, এই সার্কিটের জন্য আমি নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। আমি এই সার্কিটে যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারি, নোড অ্যানালাইসিস করতে পারি, মেশ অ্যানালাইসিস করতে পারি, সুপারপজিশন করতে পারি, সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, যে কোনো করতে পারি, যে কোনো অ্যানালাইসিস করতে পারি। আমি চাচ্ছিলাম নোড অ্যানালাইসিস করতে। এই সার্কিটটা দেখে যদি নোড অ্যানালাইসিস করতে বলে, সাথে সাথে তোমার স্টেপসগুলো মাথায় চলে আসা উচিত, ঠিক আছে? সো প্রথমে আমার কী করতে হবে, নোডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমি প্রতিটা কানেক্টিং পয়েন্টে চেক করব নোড কি না। এটা কি একটা নোড? এটা কি ধরনের নোড? এটা প্রিন্সিপাল নোড, এটা প্রিন্সিপাল নোড। সো এই পয়েন্ট একটা নোড, এটাকে আইডেন্টিফাই করে নাম দিব 1। এটা কি একটা নোড? এটা কি একটা নোড? এটা আর এটা কি সেম নোড? এটা আর এটা সেম নোড, শর্ট পাথ, সেম নোড। সো এই টোটালটা মিলে আর একটা নোড। এই পয়েন্টে চেক করলাম 3টা লাইন আছে বা 3টা ব্রাঞ্চ আছে, সো এটা একটা নোড। সো 2টা নোড। আর নিচের দিকে এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড। হ্যাঁ, একই নোড, 3টা একই নোড। সো 3টা মিলে হয়ে গেল আমার একটা, সো 3 নাম্বার নোড। সো প্রথম কাজটাই ছিল এটা, যে আইডেন্টিফাই দ্য নোডস। নোড অ্যানালাইসিস করতে গেলে এটা তোমাকে করতেই হবে। সো নোডগুলোকে আমি আইডেন্টিফাই করেছি, ঠিক আছে? এরপরের কাজটা কি? যে কোনো একটা গ্রাউন্ড ধরো, মানে যে কোনো একটা রেফারেন্স ধরো। রেফারেন্স মানে যা ভোল্টেজটা জানা, আমি এটাকেও রেফারেন্স ধরতে পারি, এটাকেও রেফারেন্স ধরতে পারি, অথবা এটাকেও রেফারেন্স ধরতে পারি। এটা আমার উপরে নির্ভর করবে আমি কীভাবে অ্যানালাইসিসটা আগাইতে যাচ্ছি। ওকে, সো একটাকে রেফারেন্স ধরলাম, এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স মানে হচ্ছে যার ভোল্টেজ জানা 0 ভোল্ট, আমি লিখে দিলাম। ওকে, তারপরে বাকি যে নোডগুলো আছে সেই ভোল্টেজগুলোকে তুমি অ্যাসাইন করে দাও, এটা V1, এটা V2। এখন KCL অ্যাপ্লাই করতে হবে। নোড অ্যানালাইসিস KCL এর অ্যাপ্লিকেশান, এটা ভুলে গেলে চলবে না। সো আমার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে যেন কারেন্ট অ্যাসাইন করা থাকে, কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে, এটা যেন আমার মাথায় থাকে। সো KCL অ্যাপ্লাই করতে গিয়ে দেখি কোথাও কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তার আগেই কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিতে হবে। সো এটা একটা কারেন্টের নাম দাও I1, এটার নাম দাও I2, এটার নাম দাও I3, এটার নাম দাও I4। এখানকার কারেন্ট দেয়াই আছে, এই জন্য নাম আর দিলাম না। বুঝাইতে পারলাম? এখন তুমি প্রতিটা নোডে একটা করে KCL অ্যাপ্লাই করো। এখানে একটা KCL অ্যাপ্লাই করলে কয়টা কারেন্ট ঢুকছে, কয়টা বেরোচ্ছে? নোড 1-এ যদি আমি KCL অ্যাপ্লাই করি, ইনকামিং কারেন্ট কয়টা? 1 অ্যাম্পিয়ার হচ্ছে ইনকামিং কারেন্ট। সো এটা লেখা যাবে 1 ইকুয়াল টু হ্যাঁ, 1 ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। নোড 1-এ KCL অ্যাপ্লাই করা শেষ। যখনই এই কারেন্টের ইকুয়েশনটা পাবো, সেটাকে আমার ভোল্টেজ ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তাই তো? সো এর পরের লাইনটা এমন হওয়া উচিত, 1 ইকুয়াল টু I1 সমান কি? I1 সমান V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। I2 সমান কি হবে? এখানে I2 V1 মাইনাস V2 বাই 3। I3 সমান কি হবে? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6। এতটুকুই কাজ। প্রথম ইকুয়েশন শেষ। প্রথম ইকুয়েশনে ভোল্টেজের ইকুয়েশনে কনভার্ট করা শেষ। এটাকে এখন সিম্পলিফাই করো, একটা সুন্দর একটা ফর্মে দাঁড় করাও, ঠিক আছে? সো প্রথম নোডের জন্য কাজ শেষ। দ্বিতীয় নোডের জন্য একই কাজ করতে হবে। এখানে একটা KCL অ্যাপ্লাই করতে হবে। KCL-এর ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট লিখতে হবে এবং সেই কারেন্টের ইকুয়েশনটাকে ভোল্টেজের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তারপরে 2টা ইকুয়েশন, 2টা আননোন থাকবে। আমার এখান থেকে সার্কিটটা সলভ হয়ে যাবে, V1 V2 এর মান বের হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। সো এটা এভাবেই নোড অ্যানালাইসিস করে। সো এইটা ছিল নোড অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স, তার একটা জাস্ট এক্সাম্পল। স্যার নোড অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স দিলে আমি চাইলে এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিতে পারতাম। হতে পারতাম। আমি যদি এখানে রেফারেন্স ধরি, তাহলে কিন্তু এটা একটা নোড, এটা একটা নোড, 2টা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটা তখন আসতো সুপার নোডের প্রবলেম।
সুপার নোডের প্রবলেমে কি বলছে, সুপার নোডের প্রবলেমে কেন, দেখো এখানে যদি একটা কারেন্ট ডিফাইন করি আমি, যেটা একটা কারেন্টের নাম দিতে চাই, ধরো এখানে নাম দিলাম I2 কারেন্টটা বের করতে গেলে আমার কি লাগতো, I2 ইকুয়াল টু V1 মাইনাস V2 ডিভাইড বাই রেজিস্ট্যান্স তো নাই, সো আমি এখানকার কারেন্ট কখনোই বের করতে পারতাম না। যেহেতু আমি ওহমস ল ইউজ করে কারেন্টটা বের করতে পারি না, আমি নতুন আরেকটা টেকনিক অ্যাপ্লাই করছি, এটাকে এইভাবে করা যাবে না। তখন নতুন টেকনিকে বলছে যে যদি দুইটা নন রেফারেন্সের মাঝে, অর্থাৎ তুমি ধরার পরে তুমি একটা রেফারেন্স ধরেছো, এখন এই রেফারেন্স ধরার পরে যদি দেখো যে দুইটা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড, তাহলে সেটাকে সুপার নোডের প্রবলেমে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি রেফারেন্সটা আমি এখানে ইউজ না করে রেফারেন্সটাকে যদি আমি এখানে ইউজ করতাম 0 ভোল্ট, তাহলে কি হতো, ওই সুপার নোডের ঝামেলায় কিন্তু আমার আর যেতে হতো না, কারণ একটা রেফারেন্স একটা নন রেফারেন্সের মাঝে ভোল্টেজ সোর্স কানেক্টেড, তাহলে এখানকার ভোল্টেজ ডিরেক্টলি হয়ে যেত 1 ভোল্ট। কিন্তু আমি নর্মালি এই ধরনের সাইডে রেফারেন্স ধরা সাজেস্ট করব না, কারণ তোমার ভিজুয়ালাইজেশনের সমস্যা হবে, তোমার বুঝতে অসুবিধা হবে। চাইলে তুমি এটা প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে। সো যখনই আমি ধরলাম এটা রেফারেন্স নোড, আমি এটা রেফারেন্স নোড ধরলাম, এটা নন রেফারেন্স ধরলাম। যদি এরকম কন্ডিশন আসে, তাহলে ভোল্টেজ সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স যদি এই কন্ডিশনে আসে, তাহলে শুরুর ইকুয়েশন সুপারপজিশন লেখার সময় এই পার্টটুকুকে শর্ট করে নিতে হবে, যে এই পার্টটুকু নাই আর শর্ট। তাহলে দুইটা মিলে একটা নোড হয়ে যাবে, কিন্তু ভোল্টেজ কিন্তু V1 V2ই থাকবে, আলাদা কোনো ভোল্টেজ লেখা যাবে না। তখন এই সুপার নোডে একটা KCL অ্যাপ্লাই করতে হবে। এই সুপার নোডে কী পরিমাণ কারেন্ট ঢুকছে, কী পরিমাণ কারেন্ট বেরোচ্ছে, সেটাকে লিখতে হবে। তাহলে এখানে কী পরিমাণ কারেন্ট, কয়টা কারেন্ট ঢুকছে সুপার নোডে, এই সুপার নোড এই গোটাটা এখন একটা নোড, 1 অ্যাম্পিয়ার ঢুকছে, 2 অ্যাম্পিয়ার বেরোচ্ছে কোথায়, 2 অ্যাম্পিয়ার তো আমি দেখি না। 1 ইকুয়াল টু I1 প্লাস I4, দ্যাটস ইট, I1 প্লাস I4। তাহলে I1 সমান লেখা যাবে কি, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, I4 সমান লেখা যাবে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 5, হয়ে গেল, শেষ। সো সুপার নোডে KCL অ্যাপ্লাই করা শেষ, ইকুয়েশন বের করাও শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো ভোল্টেজ সোর্স ছিল, আমি সেটা করি নাই। দুইটা নোড, ইকুয়েশান একটা সলভ হয় না, এজন্য আরেকটা ইকুয়েশান বের করতে হয়। সুপার নোডে একটা নোড ধরলে প্রথম ইকুয়েশানটা বের হয়, পরবর্তী ইকুয়েশানটা বের করার জন্য ওই ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করতে হয়। সো আমি এখানে ভোল্টেজ সোর্সটাকে এবার কনসিডার করি, প্লাস মাইনাস। আমি ফার্স্ট যাচ্ছি এই কারণে আমি ধরে নিয়েছি তোমরা এটা আগে পড়েছ, 2 ওহম ধরো। যদি এরকম হয়, তাহলে এখানে যদি 1 ভোল্ট হয়, তাহলে বলতে পারো 1 ভোল্ট সমান কি, সো 1 ইকুয়াল টু V1 মাইনাস V2। অ্যাকচুয়ালি এটা কীভাবে পেয়েছি, এটা পজিটিভ, মানে এটা হায়ার পোটেনশিয়াল, V1 মাইনাস V2 ইকুয়াল টু 1। এটাকে বইয়ে অ্যাকচুয়ালি বের করা আছে KVL দিয়ে। কিভাবে, এটা V1 মানে, এটা V1 এখানে মানে এখানকার সাপেক্ষে V1, এখানে 0, তাহলে এখানে কত V1, তাহলে এই ভোল্টেজটা এখানে এরকম আছে, তাহলে এটা হচ্ছে আমার V1। এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে V1, এখানে ভোল্টেজ আসছে, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত, V2, যার উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এখানে KVL যদি অ্যাপ্লাই করি, KVL অ্যাপ্লাই করলে মাইনাস V1, দেখো উঠছি এদিক দিয়ে, মাইনাস V1 প্লাস 1 প্লাস V2 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি বইতে এভাবে KVL অ্যাপ্লাই করে বলেছে, এটা করলেও একই আসবে, V1 মাইনাস V2 ইকুয়াল টু 1। সো এভাবে আমরা নোড অ্যানালাইসিস করি। সো নোড অ্যানালাইসিসেরও দুইটা পার্ট, একটা হচ্ছে নর্মাল নোড অ্যানালাইসিস আর একটা হচ্ছে সুপার নোড অ্যানালাইসিস। যে কোনো ম্যাথমেটিক্স এখানে দেখতে পাবা, সব নিয়মেই করা যায়, কিন্তু আমি স্পেসিফিকলি বলে দিব তোমাকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? না বোঝা গেলে প্র্যাকটিস করতে হবে। সব বাংলা কথা সুন্দর করে গুছায় লেখানো আছে স্লাইডের ভিতরে, একটু যদি না বোঝো, প্রসিডিওরটা না বোঝো, তাহলে একটু স্টেপসগুলো ফলো করো, ঠিক আছে?
সো নোড অ্যানালাইসিস থেকে মাস্ট কোশ্চেন থাকবেই, নর্মাল হোক সুপার হোক, মাস্ট থাকবেই। এটা নর্মালি বেশ বড় সড়ো মার্কসই থাকে, 6, 7, 8 এরকম, 10 থাকবে না কখনো। 40-তে হবে, অ্যাকচুয়ালি 70-তে। ওকে, সো মেশ অ্যানালাইসিস অ্যাট লিস্ট 10, সেট নাম্বার হবে 5 সেট কোশ্চেন, আউট অফ 5 ইউ হ্যাভ টু আনসার 4। মানে তোমাকে একটা চুজ করার অপশান দিব আমি, একটাকে বাদ দিয়ে তুমি পারবা এটা, ঠিক আছে? 5টার ভিতরে 4টা তোমাকে আনসার করতে হবে, মিনিমাম 8টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম 10 থেকে 12টা। একটার ভিতরে থাকবে ABC, ম্যাক্সিমাম ABC থাকবে, আর যদি সি না থাকে শুধু AB থাকবে, শুধু এ থাকবে না কখনো, ঠিক আছে? AB থাকবেই মাস্ট, সিও থাকতে পারে, যেমন 1ABC, 2ABC, 3ABC, এরকম করে তোমাকে 4 সেট আনসার করতে হবে। পরীক্ষা 2 ঘন্টার, আমি এমন কোশ্চেন করব যেটা 2 ঘন্টার ভিতরে আনসার করা সম্ভব, ঠিক আছে? সো নোড অ্যানালাইসিস গেল। এটা কি রিকল কি একটু হচ্ছে, মাথায় কি একটু রিকল হচ্ছে? এই প্রথম রিকল হচ্ছে? ও আচ্ছা, সমস্যা না, ওটা সমস্যা না। আচ্ছা, মেশ অ্যানালাইসিস। আর এখন পরীক্ষা চলে আসলে আমি যতই বলবেন সমস্যা নাই, কিন্তু এটা তোমার জন্য সমস্যা। মেশ অ্যানালাইসিস একইভাবে এটারও 2টা নিয়ম আছে, একটা হচ্ছে জেনারেল মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, তাই তো? এর জন্য যদি একটা এক্সাম্পল শুরুতে আমি দেই, এমন একটা সার্কিট সাপোজ দেয়া আছে, আমি এখানে দিয়ে দিলাম যে তুমি এই মেশ 1-এর কারেন্ট I1, এই মেশ 2-এর কারেন্ট I2 বের করো। তোমাকে মেশ অ্যানালাইসিস করতে হবে। তুমি জানো মেশ অ্যানালাইসিসে KVL এর অ্যাপ্লিকেশান, এখানে KVL এর অ্যাপ্লিকেশান হলেও আমি যেন কোনো সাইন না দিই, ঠিক আছে? এই সার্কিটের ভিতরে কোনো কারেন্ট সোর্স নেই। সো এই টাইপের প্রবলেমগুলোকে আমি বলি হচ্ছে মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। উইদাউট কারেন্ট সোর্স, ঠিক আছে? সো যেহেতু কোনো কারেন্ট সোর্স নেই, তার স্পেশাল নাম হয়ে গেছে মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। তাহলে মেশ অ্যানালাইসিস করে কীভাবে, স্টেপসগুলো কী হওয়া উচিত? যে যতগুলো মেশ আছে সেটাকে আইডেন্টিফাই করো। মেশ আছে কয়টা? 1টা 2টা। মেশ বলি কাকে? যে লুপের ভিতরে আর কোনো লুপ নেই সেটাকে বলি আমি একটা মেশ। মেশ অ্যাকচুয়ালি এক টাইপের লুপ, কিন্তু এই লুপের ভিতরে আর কোনো লুপ নেই। যেমন এইটা একটা বড় লুপ ছিল, এই লুপের ভিতর 2টা লুপ আছে, তাই না? কিন্তু এই লুপের ভিতর আর কোনো লুপ নেই, মানে এই লুপের ভিতরে একভাবেই কারেন্টটা চলতে পারে, 2ভাবে আর চলতে পারে না। সো এই জন্য এইটাকে নাম দিয়েছি মেশ। এই মেশ 1-এর একটা কারেন্ট দিয়েছি I1, এই মেশের একটা কারেন্ট দিয়েছি I2। সো প্রতিটা মেশের জন্য একটা করে KVL অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই KVL ফর মেশ 1। মেশ 1-এর জন্য KVL অ্যাপ্লাই করলে আমি ধরে নিয়েছি কি অ্যালজেব্রিক সাম করতে হবে। সো মাইনাস দিয়ে ঢুকলে মাইনাস লিখবো, আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ঢুকলে আমি পজিটিভ লিখবো। রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ঢুকলে আমি পজিটিভ লিখব। ওকে, সো -10 প্লাস 2 ইন্টু I1 প্লাস 3 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। দেখো এই ব্রাঞ্চটা হচ্ছে কমন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা হচ্ছে কমন ব্রাঞ্চ। যেহেতু কমন ব্রাঞ্চ সেহেতু এখানকার কারেন্ট I1ও হবে না, I2ও হবে না, এটা দুইটার কম্বিনেশন হবে। আমি কারেন্টের ডিরেকশানটা এমনভাবে দিয়েছি তার জন্য I1 মাইনাস I2ই হবে এখানে, কারণ দুইটার বিয়োগ ফল হচ্ছে এখান দিয়ে যাচ্ছে। এটা কিভাবে পেয়েছি? অ্যাকচুয়ালি এখানে আমি একটা KCL অ্যাপ্লাই করেছি। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি মনে রাখো যে মেশের ভিতর তুমি আগে কাজ করছো ওই মেশের কারেন্টটাকে আগে লিখবা, মাইনাস I2 কারেন্টটা বিয়োগ করে দিবা, ইন্টু রেজিস্ট্যান্স। সো 3 ইন্টু I1 মাইনাস I2, এটা হচ্ছে আমার এখানকার ভোল্টেজ। হয়ে গেল। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে একটা ইকুয়েশন সুন্দর করে ফর্ম করে রাখো। এর পরেরটার জন্য আবার একইভাবে আমার KVL অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে 5 ইন্টু I2, 5 ইন্টু I2, এখানে হচ্ছে 3। এখন আমি I2 মেশ 2তে আসি, তাহলে
I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, সলভ হয়ে যাবে। সো এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, একদম ইজি, এর থেকে ইজি কোনো অ্যানালাইসিস আর হতে পারে না, ঠিক আছে। সো এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। আচ্ছা, এখন কারেন্ট সোর্স যদি থাকে তাহলে কি হয়? আচ্ছা, এখন দেখব মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। উইথ কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স আছে যার মান দিয়েছি 1 অ্যাম্পিয়ার। এই কারেন্ট সোর্সটা দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র একটা মেশের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে, অথবা দুইটা মেশের মাঝে কমন থাকতে পারে। দেখো এটা শুধু একটা ব্রাঞ্চে আছে, একটা ব্রাঞ্চ, কমন ব্রাঞ্চে নেই। এটা হচ্ছে একদম মেশের এপাশের সাইডে আছে, কমন জায়গায় নেই। যদি এখানে থাকতো তাহলে কমন হতো, তাহলে সুপার মেশ আসতো। যেহেতু এখানে দিয়ে দেওয়া আছে কারেন্টটা, তার মানে এই I1 কারেন্টটা যে আমি নিচ্ছি, এই I1 কারেন্টটি তো এখানে ঘুরছে, ঘুরে ঘুরে এখানে আসছে। এই ব্রাঞ্চের ভিতরে কারেন্টটা একটাই হইতে পারে, আমি সেটা দিয়ে দিয়েছি 1 অ্যাম্পিয়ার। সো I1 ইকুয়াল টু ডিরেক্টলি লেখা যাবে 1 অ্যাম্পিয়ার, আর কিছু করতে হবে না আমাকে, ঠিক আছে। সো কারেন্ট সোর্স থাকতে পারে এমনভাবে দুইভাবে, একটা হচ্ছে শুধু একটা মেশের মাঝে সীমাবদ্ধ, আর একটা এমন হতে পারে অ্যাম্পিয়ার। ওকে, সো দেখো এই কারেন্ট সোর্সটা কিন্তু এখন দুইটা মেশের মাঝে কমন হয়ে গেছে। যেহেতু কমন হয়ে গেছে, এখন আমি আর KVL অ্যাপ্লাই করতে পারবো না যে কোনো একটা লুপে। দেখো KVL অ্যাপ্লাই করতে গেলে কারেন্টও জানতে হবে, রেজিস্ট্যান্সও জানতে হবে, কিন্তু এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কোনো রেজিস্ট্যান্সের মান আমি জানি না। সো এটাকে আমি করতে পারবো না। তার জন্য কি করেছি, কনসেপ্টটা কি বলেছে যে যতগুলো কমন যে কারেন্ট সোর্সটা, এটা কয়টার মাঝে কমন, একটার মাঝে না দুইটার মাঝে না তিনটার মাঝে? এখানে দুইটার মাঝে কমন। যেহেতু দুইটার মাঝে কমন, যে দুইটার মাঝে কমন ওই দুইটা মিলে একটা মেশ চিন্তা করো, সেই মেশটার নাম দিবা হচ্ছে সুপার মেশ। সো সুপার মেশে KVL অ্যাপ্লাই করলে এখানে ইকুয়েশনটা দাঁড়াবে এমন 2 ইন্টু I1, যে মেশের যে কারেন্ট ওই কারেন্টটাই লিখতে হবে, 2 ইন্টু I1 5 প্লাস 5 ইন্টু I2 প্লাস 2 ইন্টু I1 ইকুয়াল টু 0। সুপার মেশে KVL অ্যাপ্লাই করা শেষ। মেশ দুইটা, ইকুয়েশন একটা হলো না, আরেকটা ইকুয়েশন লাগবে। এই জন্য তো 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স মাঝে ছিল, একে বাদ দিয়ে দিয়েছি, এখন আবার কনসিডারেশনে আনতে হবে যে ওর ইকুয়েশনটা এখন লিখতে হবে। ওর ইকুয়েশন লেখার জন্য এখানে একটা KCL অ্যাপ্লাই করতে পারো, এখানে একটা KCL অ্যাপ্লাই করতে পারো, অথবা মনে রাখতে পারো যে কারেন্টের ডিরেকশনের জন্য এর ডিরেকশন মিলে যাবে। দেখো এই কারেন্টটা কিন্তু এখান দিয়ে ঘুরে এদিক দিয়ে উপরে উঠছে, এখান দিয়ে ঘুরে এখান দিয়ে উপরে উঠছে, আর এই কারেন্টটা হচ্ছে এখান দিয়ে নিচে নামছে, অপোজিট, যেটার সঙ্গে মিলে এই I2 এর সঙ্গে এর ডিরেকশন মিলছে। সো এটা লেখা যায় I2 মাইনাস I1 ইকুয়াল টু 3 অ্যাম্প, ঠিক আছে। I2 মাইনাস I1 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। অথবা এখানে KCL অ্যাপ্লাই করলে একই জিনিস আসবে, কোনো পার্থক্য আসবে না। এখন দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, সো সার্কিট সলভ হয়ে যাবে। সো মেশ অ্যানালাইসিসের কনসেপ্টও এইরকম, বোঝা গেল? আচ্ছা, নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এর পরের টপিকটা ছিল হচ্ছে আমার সুপারপজিশন প্রিন্সিপাল। এগুলো পড়ানো তো, আমি তো এটা পড়াবো না, আমি এরপর আমার পড়ানো আছে আলাদা। এটা তোমার ক্লাস না, আজকের ক্লাস না তো, জাস্ট তোমার এই অস্থিরতার কারণে তুমি ভুলে যেতে পারো তোমার টপিকগুলো, যার জন্য আমি স্মরণ করাই দিচ্ছি, ঠিক আছে। তুমি কি ভাবছো এটা আমি ক্লাস নিচ্ছি? আমি তো ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। সো সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপালের কনসেপ্ট কী ছিল দেখি তোমরাই বলো। সুপারপজিশন বা সুপার ইম্পোজ করা জিনিসটা মানে তুমি মানে আমাকে জাস্ট বলো যে এইভাবে করতে হয় সুপারপজিশন প্রিন্সিপাল অ্যানালাইসিসগুলো। তুমি বাদ দাও, নাইম বাদ দাও, পিছন থেকে কেউ একজন বলো। রিফা, সুপারপজিশনে ক্লাস বোধহয় করেছ, বলো। একটা দিনও বই ধরনি তোমরা? একদিন।
সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা, সুপারপজিশন প্রিন্সিপাল পড়ানোর আগে আমি পড়িয়েছিলাম যে সুপারপজিশন হচ্ছে সেই সার্কিটই অ্যাপ্লিকেবল যে সার্কিটটা হচ্ছে লিনিয়ার সার্কিট। লিনিয়ারের কনসেপ্ট আমি কি বুঝিয়েছিলাম, যে লিনিয়ার হবে সেই ধরনের সার্কিট যে সার্কিটের ইনপুটে কিছু দিয়ে গুণ করলে আউটপুটে সেম জিনিস দিয়ে গুণ হয়ে যায়, আবার ইনপুটে কিছু দিয়ে যোগ করলে আউটপুটে সেম জিনিসটা যোগ হয়ে যায়। আমার এটা চেক করার দরকার নেই, আমি যে ধরনের সার্কিট দিব সবই লিনিয়ার সার্কিটই দিব, জাস্ট তোমার কনসেপ্টটা বুঝিয়েছিলাম। ওকে, এরপরে বলেছিলাম যে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করতে গেলে এটা একটু লেন্দি প্রসেস। সার্কিটে যদি 10টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে 10টা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আলাদা আলাদা করে আউটপুট ক্যালকুলেট করতে হয়। ওকে, মনে করো সার্কিটে 2টা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এই 2টা ভোল্টেজ সোর্সের জন্য সাপোজ কোনখানে আউটপুট ভোল্টেজ বের করতে বলছে, যে এই সার্কিটের জন্য আউটপুট ভোল্টেজটা তুমি বের করো। তাহলে আমাকে যে কাজটা করতে হতো যে আমাকে হয় ভোল্টেজ সোর্স রাখতে হবে, না হলে কারেন্ট সোর্স রাখতে হবে। প্রথমবার যে কাজটা করি, ধরো ভোল্টেজ সোর্স রাখি, কারেন্ট সোর্সটাকে বন্ধ করে দেই, তারপর আউটপুটটা ক্যালকুলেট করি। এরপরের সার্কিটে গিয়ে আমি ভোল্টেজ সোর্সটা বন্ধ করে দিয়ে কারেন্ট সোর্সটা অন করি, আউটপুট ক্যালকুলেট করি। তারপরে কি করি, 2টা আউটপুটকে যোগ করে দিলেই টোটাল রেজাল্টটা আমার চলে আসে। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালের কনসেপ্ট। এটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম যদি ভোল্টেজ সোর্সকে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আর কারেন্ট সোর্সকে বন্ধ করতে গেলে অবশ্যই এটাকে আমাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো আমি পাগলের মতো বকবক করে গেলাম, তোমার মাথায় কিছুই থাকলো না, এটা কিন্তু হবে না। আমি তো স্লাইড দেখে বলছি না, তাই না? কথাগুলো তো আমার মাথার ভিতরে আসে কোনো না কোনোভাবে, তো একদিনে আসে না, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। না পারলে আমি আসি তো, আমাকে কে যেন একদিন মেসেজ পাঠিয়েছিল, আমি হয়তো রিপ্লাইটা পরে দিয়েছি, কিন্তু সেটা আমি ডেফিনেটলি মাথায় ছিল যে আমাকে রিপ্লাই দিতে হবে। সো আচ্ছা, সার্কিটের একটা আমি একটা প্রোটোটাইপ দেখিয়ে দিই। ধরো এখানে একটা সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, বা ওই ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ বা চালু করার কোনো সুযোগ নেই। ডিপেন্ডেন্ট সোর্স অ্যাজ ইট ইজ যেভাবে আসে সেভাবেই রেখে দিতে হবে। ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কিছু করতে হবে না, শুধু যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে অ্যাট এ টাইম একটা করে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিব, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আউটপুট ক্যালকুলেট করব। সো আমাকে বলা হচ্ছে এই ধরনের সার্কিট থেকে তুমি সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে একটা ভোল্টেজ, এটাকে আমি নাম দিয়েছি আউটপুট ভোল্টেজ V0, এই V0টা তুমি ক্যালকুলেট করো। এই V0টা তুমি নোড অ্যানালাইসিস করেও বের করতে পারতে, তুমি মেশ অ্যানালাইসিস করেও বের করতে পারতে, কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি তোমাকে সুপারপজিশন ইউজ করে করতে হবে। তাহলে সেটার জন্য তোমাকে কী করতে হবে, এই সার্কিটটা প্রথম স্টেপে তুমি কোনটা রাখবা। সো হোয়েন অন ভোল্ট ইজ অ্যাক্টিভ, তখন সার্কিটটা কেমন হবে সেটা ড্র করতে হবে। হোয়েন অন ভোল্ট ইজ অ্যাক্টিভ, তখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা আমার বন্ধ হয়ে যাবে, তার মানে ওপেন অবস্থায় থাকবে, ওপেন অবস্থায় থাকবে। সার্কিটটা দেখতে তখন এমন হয়ে যাবে, তখন আউটপুট ভোল্টেজ V0 আর থাকবে না, এটা V0 অন, সাপোজ অন্য কিছু হতে পারে, একটা নাম দিয়েছি ভেরিয়েবল V0 অন। এই অন ভোল্টের জন্য আউটপুটে কতটুকু ইফেক্ট আসছে এখন সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এখন এই সার্কিটটা তুমি সলভ করার জন্য নোড অ্যানালাইসিস করবে না মেশ অ্যানালাইসিস করবে, ইটস আপ টু ইউ। সুপারপজিশন জাস্ট এ কনসেপ্ট, ঠিক আছে? এখন এই সার্কিটটা তুমি সলভ করো, সলভ করে V0 অন বের করো যেভাবে পারো, ঠিক আছে? তুমি KVL করবা, KCL করবা, যা খুশি পারো করো, কিন্তু এই V0 অনটা বের করতেই হবে। V0 অন যখন বের হয়ে যাবে তখন অন ভোল্টের জন্য আউটপুটটা, অন ভোল্টের ইম্প্যাক্টটা আউটপুটে ক্যালকুলেট করা শেষ। কি পরিমাণ তার ইম্প্যাক্ট আসে আউটপুটে সেটা আমার ক্যালকুলেট করা শেষ। এখন আমার এখানে ছিল 2 অ্যাম্পিয়ার না কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। সো ভোল্টেজ সোর্সটাকে বন্ধ করে দেবো। এবার ভোল্টেজ সোর্স বন্ধ করতে গেলে এটাকে শর্ট করে দিতে হয়। এখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে আমি অ্যাক্টিভ করলাম। হোয়েন 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ইজ অ্যাক্টিভ, এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য আউটপুট ভোল্টেজ এটা হয়তো সাপোজ V02 হবে। অ্যাগেইন এই V02 তোমাকে আবার ক্যালকুলেট করতে হবে। তুমি মেশ করো, নোট করো, যেভাবে পারো করো, আমি জানি না কীভাবে করবে, তোমাকে দুটোই শেখানো আছে, তুমি সেভাবে করবে। সো আমি বের করেছি V0 অন, V02,
দুটাকে যোগ করো তাহলেই অ্যাকচুয়াল আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে স্যার, একই সার্কিট আমি দুইবার করে করতেছি, এটা তো একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, এটা লেন্দি প্রসেস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত অ্যানালাইসিস হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে। আমি যদি জানতে চাইতাম যে এই 2 অ্যাম্পিয়ার কতটুকু ইম্প্যাক্ট করছে, আমি সেটা কিন্তু আলাদাভাবে ক্যালকুলেট করতে পারি। আমার মনে হতেই পারে যে 2 অ্যাম্পিয়ারের জন্য আউটপুটে ইম্প্যাক্ট কত। যেমন ধরো তোমরা একটা সমিতি করছো, সমিতি মনে করে 10 লাখ টাকা আছে। আমি যদি এককভাবে দেখি সমিতিতে 10 লাখ টাকা আছে, বিরাট ব্যাপার। সমিতিতে 100 জন সদস্য আছে, হয়তো একজন সদস্য একাই 5 লাখ দেয়। সে যদি জানতে চায় যে আমার কন্ট্রিবিউশন কত, সেটা একটু আইসোলেট করে দেখাও, তার 50% কন্ট্রিবিউশন আছে, সেটা দেখতে পাবো। এর কথাও সেরকম হতে পারে যে আমার আউটপুটে কন্ট্রিবিউশন কতটুকু আছে দেখি। কন্ট্রিবিউশনগুলো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য দেখা যায়। সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, কিন্তু থাকলেও সেটা অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে, তার জন্য আলাদা কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। বোঝা গেল সুপারপজিশন প্রিন্সিপাল? আচ্ছা, আজকেই তো সিলেবাস শেষ করে দিলাম। ঠিক আছে, এর পরের টপিক ছিল, এখন আমাদের অনেক কিছু পড়াইতে হবে বাবা, আরও বহুত কিছু আছে। তোমাদের নিয়ে শুধুমাত্র এই কচ্ছপের মতো দৌড়াইলে হবে না। আচ্ছা, সুপারপজিশনের পরে গিয়ে আমার সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্ট আমি কি বলছিলাম, যে আমি চাইলে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি ট্রান্সফার অ্যাজ এ কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। একদম ইজি একটা টপিক। এখানে আমি বলেছি যে তোমার বড় কোনো অ্যানালাইসিস ইউজ করতে হবে না, নোড মেশ এই টাইপের কোনো কিছু ইউজ করতে হয় না, সার্কিটটা ইজি হয়ে যায়, তাই না? সো তার কনসেপ্ট ছিল এমন যে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে, এর সঙ্গে যদি সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে এবং ব্লা ওদিকে যদি আরও কিছু থাকতে পারে, সমস্যা নাই। এটা হচ্ছে আরএস, এটা হচ্ছে ভিএস। যদি এরকম থাকে সেটাকে ট্রান্সফার করে লেখা যাবে ভাইস ভার্সা, দুইভাবে ট্রান্সফার করা যাবে। ভোল্টেজ সোর্সকে রিপ্রেজেন্ট করে আমি একটা কারেন্ট সোর্স দিব, পজিটিভ ডিরেকশান যেহেতু এখানে উপরের দিকে আছে, কারেন্টের ডিরেকশানটা উপরের দিকে থাকবে, এর সঙ্গে প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে। সো এটা হয়ে যাবে আমার আরএস, এখানে হয়ে যাবে ভিএস বাই আরএস। এই কারেন্টটা বের করার জন্য ওহমস ল ইউজ করতে হয়, ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু ভি বাই আর। এটা ছিল হচ্ছে আমার সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্ট। একদম লাস্ট ক্লাস এটা পড়িয়েছিলাম। ঠিক আছে, এটা যেমন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য সত্য, এই সোর্সটা যদি ডিপেন্ডেন্টও হতো আমি তারপরেও সোর্স ট্রান্সফরমেশনটা করতে পারতাম, যদি এটা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট হতো। KVX, তাহলে এই কারেন্ট সোর্স যেটা পাইতাম সেটাও একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স পাইতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। এবং আজকের গত ক্লাসে আমি বোধহয় একটা এক্সাম্পল করিয়েছিলাম, আজকে আরও কয়েকটা এক্সাম্পল দেবো। তোমাদের কি কোনো কিছু করে আনার কথা ছিল? কোনো ক্লাসের কিছু করার তো কথাই ছিল। হ্যাঁ, কোনটা? এটার নাম হচ্ছে বললাম সোর্স ট্রান্সফরমেশন, মানে সোর্সকে ট্রান্সফার করা যায়। চাইলে একটা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে। দেখো এটা একটা ভোল্টেজ সোর্স, একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। এর ফিগারটা এরকম হতে হবে, ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। যদি এমন থাকে তাহলে এটাকে আমার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এরকমভাবে চেঞ্জ করতে পারি, একটা কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। এটা কিন্তু একটা কনসেপ্ট, একটা থিওরি তোমাকে বললাম আর কি। ঠিক আছে, সুপারপজিশনে একটা থিওরেম উপপাদ্যের মতো একটা কনসেপ্ট বলে দিয়েছে, এটাও একটা কনসেপ্ট বলে দিয়েছে। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের স্লাইড কোথায় আছে দেখি।
এই যে এখানে বলা আছে, এই দুই দিকে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমি এদিকেও যেতে পারি ওদিকেও যেতে পারি। আমি ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স কনভার্ট করা যায়। আবার যদি এমন থাকে কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স, আই ক্যান কনভার্ট ইট অ্যাজ এ ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। এই কাজটা করা যায়, এই কাজটা করে সার্কিট সলভ করা যায়। কীভাবে সলভ করা যায় একটু দেখে আসি। এইখানে আমাকে বের করতে বলছিল, এটা আমি এই ম্যাথ অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম। এখানে কনফিগারেশন তোমাকে ধরতে হবে, কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে। যেমন একটা কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স, এই পার্টটুকুকে কনভার্ট করতে পারি। একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এই পার্টটুকুকে কনভার্ট করতে পারি। এই কনভার্সানগুলো তোমাকে করতে হবে। আমার বের করার টার্গেট কি, ভি নট বের করতে হবে, আউটপুট ভি নট বের করতে হবে। তুমি যে কোনো ধরনের কনভার্সন করো, একই কনভার্সন বারবার করার দরকার নেই। তোমার যে কনভার্সনটা করলে আউটপুট বের করতে সহায়তা করবে সেই কনভার্সনটাই করবা, না হলে কনভার্সনটা করার দরকার নেই। ঠিক আছে, তুমি বারবার একই জিনিস করলে কোনো লাভ নেই। আমার টার্গেট হচ্ছে ভি নট বের করা, এই কনভার্সনগুলো করে করে। যদি ভি নট বের হয়ে যায় তাহলে আর কনভার্সনের বের করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এরা যে কাজটা করছে, আমার এই কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সকে গুণ করছে 20 ভোল্ট 12 ভোল্ট, কারণ ভি ইকুয়াল টু আই আর। সো এখানে আই কত 3, 4 ওহম, সো 12 ভোল্ট। এখানে পজিটিভটা নিচে দিয়েছে কারণ কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে ছিল। সো এই পার্টটুকু কমপ্লিট করা শেষ। সো এখন ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স, এ পার্টে তো আর হাত দেয়নি, এ পার্টে তো আর হাত দেয়নি, এ পার্ট সেরকমই আছে। 2 ওহম এখানে আছে, 8 ওহম এখানে আছে। ঠিক আছে, আর এইখানে যে ভোল্টেজ সোর্স ছিল তাকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সটা প্যারালাল চলে আসবে। এই পার্টটুকুকে কনভার্ট করলে এখানে একটা রেজিস্ট্যান্স আসে, এর সঙ্গে এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটাই। ঠিক আছে, এখন আমি চাইলে আর একটু সিম্পলিফাই করতে পারি, এখানে দুটো সিরিজ করা যায়, করে দাও। যে 4 অ্যাম্পিয়ারটা, এই দেখো আমি বলেছি কি ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এটা একটা তো কনফিগারেশন। 2 ওহমের আগে 4 ওহম না স্যার, এখানে বলছেন যে 2 অ্যাম্পিয়ার, এখানে 4 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কিভাবে আসলো এটা জিজ্ঞেস করছেন? কোন জায়গায়, কোন ফিগার, ফিগার এ, ফিগার এতে কোন জায়গায় বললে? এইটা স্যার শর্টকাট ভাবে এটা না যে সিরিজ থেকে যদি আমরা প্যারালালি নিতে চাই তাহলে ভোল্টেজকে তার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, আর যদি প্যারালাল থেকে আমরা সিরিজে নিতে চাই তাহলে গুণ করে দেব। আর সার্কিট আগে সেমই থাকবে। আচ্ছা, এই 4 আসলো এখানে, কারণ এইখানে দেখো 4 ছিল, তাই না? এই 4টাকে আমি সিরিজে নিয়ে গেছি, এই 4 তো প্যারালাল ছিল, সিরিজে নিয়ে গেছি, তার সঙ্গে একটা ভোল্টেজ সোর্স থাকবে, 4 আর 3 গুণ করেছি। এই কনফিগারেশন টুকটুকু, এই বাকিটুকু বাদ দাও, এটুকু তো বোঝা যাচ্ছে যে কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে এটাকে কনভার্ট করা যাবে ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। আমি একটা ভোল্টেজ সোর্স দিয়েছি উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স। আবার এই পাশটুকুর কথা চিন্তা করো, ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এটা কনভার্ট করা যাবে কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। ডান। এই পার্টটুকুকে গিয়ে আমি করছি, 4 আর 2 সিরিজ করে দিয়েছি। সিরিজ করার পরে ওরা কনভার্সনটা আরেকবার করছে, সিরিজ করে 6 হয়, তাহলে 12 ভোল্ট উইথ 6 ওহম রেজিস্ট্যান্স, এটাকে কনভার্ট করছে 6 ওহম প্যারালাল রেজিস্ট্যান্স আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। ঠিক আছে, এখানে এরা কনভার্সনটা এখানে আর করে নাই, এটা অ্যাজ ইট ইজ রেখে দিছে, শুধু এই পাশটুকুই কনভার্ট করছে। এটা করে নাই কারণ আমার কনভার্সনের প্রয়োজন হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি আমার কনভার্সনের প্রয়োজন হচ্ছে না। আমি চাইলে কনভার্সনটা করতে পারি, কিন্তু সেটা আমাকে ভি নট বের করতে অ্যাসিস্ট করবে না। ঠিক আছে, তাহলে এটা করার পরে ওরা যে কাজটা করছে, দেখো 4 অ্যাম্পিয়ার এই নোডে ঢুকছে, 2 অ্যাম্পিয়ার বের হচ্ছে, এটাকে বাদ দিয়ে শুধু 2 অ্যাম্পিয়ার লিখলেই হয়। দেখো 2 অ্যাম্পিয়ার লিখছে, কারণ একটা 4 অ্যাম্পিয়ার ঢুকছে, আবার সেই একই জায়গা থেকে 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার ঢুকছে। সো অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার ঢুকছে। আর এখানে এই ভি নট বের করার সময় এখন তো প্যারালাল আছে সবগুলো, আমি চাইলে সবগুলোকে প্যারালাল করে দিতে পারি। ওরা যে ভি নট বের করবে, এর সাথে আইও বের করবে, এই জন্য ওটা করে নাই। শুধু করছে কি 6 আর 3কে প্যারালাল করছে, 6 আর 3কে প্যারালাল করলে 2 থাকে,
আর আউটপুট যেটা সে আউটপুটকে রেখেই দিছে। এখন যদি ভি নট বের করতে চাই, কারেন্ট ডিভাইডার ল ইউজ করো, এখানে আই বের হয়ে যাবে। অথবা তুমি এটাও করতে পারো, তোমার ভি নটটাই তো বের করতে হবে, এত কিছু করার দরকার নেই। 3টাকে প্যারালাল করে দিতে, তারপরে কারেন্ট যেটা থাকতো সেই কারেন্ট দিয়ে গুণ করতে। এখানে যদি একটা থাকতো, 8 আর 2 করলে কত হয়? 8 আর 2 প্যারালাল করলে কত হয়? 8 × 2 ডিভাইডেড বাই 10, 1.6। সো 1.6 যদি এটা 1.6 হতো, তাহলে 2 অ্যাম্পিয়ারটা 1.6 এর ভিতর দিয়েই যাইতো। সো 2 × 1.6, তাহলে 3.2 হতো হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। বোঝাইতে পারলাম? এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া তুমি যত বড়ই হনু হও না কেন, যত মাথাওয়ালা লোকই হও না কেন, অসম্ভব, হতেই পারে না। সমাধান আরেকটু আছে, ও কারেন্ট ডিভাইডার ল ইউজ করছে, এখানকার কারেন্ট বের করছে, এটা 0.4। সেই কারেন্টকে এখানকার রেজিস্ট্যান্স দিয়ে গুণ করছে। ও চেয়েছে কি, যেটার আমার আউটপুট বের করতে যাচ্ছি ওইটাতে টাচ না করতে। নর্মালি এটা লজিক্যাল, যেখানে আউটপুট বের করব সেটা ইনঅ্যাক্ট থাকাই ভালো। একইভাবে এটারও সলভ করা সম্ভব। প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ পোর্টালে আছে। আবার সে গ্রুপেও দিয়ে দিয়েছিলাম তো, রিফাবুদা একদিন আমাকে মেসেজ করেছিলে, তাই না? হ্যাঁ, আমি গ্রুপেও দিয়েছি এটা। পোর্টালে দিতে পারতেছিলাম না, আমার ওই ফোন থেকে পোর্টালে আপলোড করতে। আচ্ছা, তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে একইভাবে সত্য। ডিপেন্ডেন্ট সোর্স কীরকম করে সেটা দেখি। ওটা করে দেয়া আছে, এটার জন্য একটু ট্রিকি আছে। আমার বের করতে বলছে ভিএক্স, না কি বের করতে বলছে? ফাইন্ড ভিএক্স ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। এক্স্যাক্টলি ভিএক্স বের করতে বলছে। কি 1.5 ঘন্টা হয়ে গেছে? খাতা কলম গুছাই নিলে অনেক সময় আছে। ওর ঘুম এসে যাচ্ছে, তো স্যার কি বলতেছে এই গল্প কি আর শোনা যায়? কত সময় ধৈর্য আর থাকে এত বকবকানি? এটা করতে হবে এখন। কোনটা? এটা দিয়ে দিব তো বাবা, এটা দিয়েই দিব আমি তোমাকে। এটা এই সমস্ত কিছু তোমার না দেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রবলেমটার ক্ষেত্রে আসো, তোমাকে বের করতে হবে ভিএক্স বের করার জন্য তুমি কোন বুদ্ধিতে যেতে পারো? নিচের দিকে তুমি তাকাইতেও পারো, নাও পারো। তোমার কাছে কি মনে হচ্ছে কোন জায়গায় কনভার্সনটা করা যায়? আমাকে বলো, এই সার্কিটের কোন জায়গায় কনভার্সনটা করা যায়? পেছনে কনভার্সন কোথায় করা যায়? এখানে কনভার্সন, এই সার্কিটের সোর্স ট্রান্সফরমেশন কোন জায়গায় ইউজ করা যায় সেই জায়গাগুলো বলো। আচ্ছা, এই জায়গাতে করা যায়। আচ্ছা, তুমি বলো আরেকটা জায়গায় কোন জায়গাতে করা যায়? 4 4-এর সঙ্গে এটা কারেন্ট সোর্স। সো কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। সো এই জায়গাতেও পরিবর্তনটা করা যায়। দেখি পরিবর্তনটা করছে কিনা। দেখো এখানে করছে এরা। নো, 18 ভোল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ 18 ভোল্টের সঙ্গে কোনো সিরিজ রেজিস্ট্যান্স নেই অথবা প্যারালাল রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে? সো এইটাকে যদি আমি কনভার্সনটা করি, তাহলে 6কে 2 দিয়ে ভাগ হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। তার ডিরেকশানটা উপরের দিকে থাকবে, কারণ পজিটিভটা উপরেই আছে। পিছনে তোমার নামটা কি জানো? হ্যাঁ, ওমর ফারুক। তোমার হচ্ছে জিয়াদ। ওমর ফারুক, তুমি আমাকে একটু অ্যাসিস্ট করো। হ্যাঁ, সো আমি এটাকে 6 ভোল্টকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে একটা কারেন্ট সোর্স বানাইলাম। কারেন্ট সোর্সের ডিরেকশন কেন উপরে? প্লাসটা উপরের দিকে আছে, যার জন্য উপরের দিকে আছে। তাহলে এই 2 ওহম রেজিস্ট্যান্সটা এখন প্যারালালি চলে আসলো। এই পার্টটুকু চেঞ্জ করে ফেললাম, বাকিটুকু চেঞ্জ করব এখন পরবর্তীতে। এইখানে এসে এইটা কি কনভার্সন? এটাকে কি কনভার্সন বলবো ওমর? এটা কি ধরনের সোর্স? ডিপেন্ডেন্ট কি সোর্স?
কারেন্ট সোর্স। এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের সঙ্গে এটা কিভাবে আছে, তাহলে তোমার ওই কনসেপ্টের কোথায় মিলতেছে, কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স, এটাকে কীভাবে কনভার্ট করা যায়, গুণ করতে হবে। তাহলে 4 আর 0.25 গুণ করলে কত হবে, 1 ভোল্ট ভিএক্স। 1 মানে হচ্ছে শুধু ভিএক্স হিসেবে থাকবে, আর কিছু তো থাকবে না। ভিএক্স যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে, ওকে চার্জ করা যাবে না। সো ভিএক্স এটা ডিপেন্ডেন্টই হবে, ডিরেকশনটা এখানে পজিটিভ এখানে নেগেটিভ, কারণ এখানে ডিরেকশনটা আছে। আর 4 ওহমটা সিরিজে চলে আসবে, সো এখানে না থেকে সিরিজে চলে আসবে। আর 18 ভোল্ট যেখানে ছিল সেখানেই থাকবে। ওকে ডান। আচ্ছা, এর পরবর্তীতে এইখানের ভিএক্সটা কোনটা, এটা ভিএক্স। এইখান থেকে তো আমি কিছুই সরাইনি, একটু এইখানকার ভোল্টেজ এখানেই আছে, আমি এখনও কনসিডার করতেছি এখানকার ভোল্টেজ এখানেই আছে। এখানে যদি টাচ না করি তাহলে এখানে কোনো সমস্যা হবে না, এখানে যাই করি না কেন ওটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এর মূল অরিজিন যেখানে সেটাকে চেঞ্জ করতে পারবো না। এর অরিজিন যেটা, এই ভোল্টেজটা কোথায় ডিপেন্ড করতেছে বা এই কারেন্টটা কোথায় ডিপেন্ড করতেছে এখানে, সো এইখানটায় টাচ করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমাকে বের করতে হবে এই 4 ওহমের মাথার ভোল্টেজটা, এইখানকার ভোল্টেজটা। ওরা যে কাজটা করছে, ওরা 2কে প্যারালাল করছে। 2 প্যারালাল করলে কত হয়, 1 হবে। 1-এর সঙ্গে 3 অ্যাম্পিয়ার কারেন্ট কীভাবে থাকবে, সিরিজে। তাহলে এটাকে ওরা কনভার্ট করছে 1 × 3 ভোল্ট, 1 × 3 ভোল্ট, আর 1 হচ্ছে সিরিজে চলে যাবে। কিন্তু ভোল্টেজটা এখনও আমি এখান থেকেই নিব, ভিএক্সটা আমি এখানেই বের করব, ভিএক্সটা অন্য কোনো জায়গায় বের করব না, আমার ভিএক্সটা এখানেই বের করতে হবে, কারণ এখানকার ভোল্টেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা ডিফাইন করতেছে। ঠিক আছে। আমি কিন্তু ভিএক্স এখন এই যেহেতু এখানে ছিল, আমি চাইলে কিন্তু এই 1-এর এগেনস্টে নিতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেখানে যাইনি। আমার এই 4 ওহমের মাথায় ভোল্টেজটা নির্ধারণ করতে হবে, কারণ এই 4 ওহমের সাথেই আমার রিলেশনটা। ঠিক আছে। হ্যাঁ, 0.25কে কনভার্ট করেছি তো এখানে ভিএক্সে, সো এখানে গুণ করো 0.25 ভিএক্স × 4, তাহলে কি হয়, শুধু ভিএক্স হয় না, শুধু ভিএক্স হয় না, এটাই করেছি এখানে 0.25 × 4, তাহলে থাকে হচ্ছে শুধু ভিএক্স। ওকে ডান। তাহলে এখানে কনভার্সনটা করে সার্কিটটা এমন করে দাঁড় করিয়েছে। এখন এই সার্কিট থেকে ওরা ভিএক্স বের করেছে কেভিএল ইউজ করে, ডিরেক্ট কেভিএল ইউজ করছে। ঠিক আছে, দেখো এখানে কেভিএল ইউজ করছে। এখানে তুমি আর যেভাবে পারো করো, আমার কোনো সমস্যা নেই। তুমি মেশ কেভিএল মানে তো মেশ অ্যানালাইসিস, সেই মেশ অ্যানালাইসিসও করতে পারো। অ্যাকচুয়ালি তুমি কারেন্টটা বের করে নাও, সমস্যা নেই আমার। তুমি এখানে কেভিএল ইউজ করে ভিএক্সটা বের করো, বের হয়ে যাবে। এখানে ম্যাথটা করে দেয়া আছে। এই সার্কিটের ক্ষেত্রে আমাকে বের করতে হবে ফাইন্ড আইএক্স। আইএক্সটা কীভাবে বের করবা, বলো, আইএক্সটা কীভাবে বের করা যায়? দেখি ওর কথা কি বলে। ও একটু খাতা কলম বের করে করো, দেখি খাতা কলম বের করো। আমাকে উত্তরটা এনে দাও, 7.056 মিলিঅ্যাম্পস। শুরুতে যদি তোমার মনোযোগের ঘাটতি থাকে খুবই কষ্ট হবে, তোমাকে কঠিন মনোযোগ দিতে হবে। তোমার মাথার ভিতরে যতগুলো নিউরন আছে সবগুলোকে কানেক্ট করতে হবে। তোমরা হয়তো এটা জানো, অ্যাম্পিয়ার থেকে 1000 গুণ ছোট। তোমরা বিভিন্ন ধরনের শক্তির কথা দেখেছো, তাই না? মনোযোগটাও এক ধরনের শক্তি। যার মনোযোগ নেই তার ভিতরে শক্তি অনেক কম। মনোযোগের শক্তি যার যত বেশি আছে তার মাথার ক্ষমতাটা তত বেশি আছে। সো মনোযোগ বাড়ানোর চেষ্টা করো।
খুলে আমাকে দেখাও। হয়ে গেছে? হয়ে গেছে? তোমার কোনো ভাবেই মন কেন বলবো দেখি কোথাও দিতে হবে এইভাবে আসছে কেন এরপরে কনভার্সন না ঠিক নেই ও আছে এটা কনভার্ট করে দিচ্ছি আইএক্স এর মধ্যে ট্রেন করে আইএক্স তো ওই স্কেল মধ্যে আসলে লিখতে হবে না তোমাকে আমি বলেছিলাম যে যেটা কারেন্টের ওই ব্রাঞ্চটা চেঞ্জ করা যাবে না কিন্তু ওই ব্রাঞ্চটা চেঞ্জ করে নিয়ে গেছে এটা হবে তোমাকে চেঞ্জ করা দরকার ছিল এই পাশে রেজাল্ট আসছে কারণ 7.3 আসে 7 পয়েন্ট কত কিভাবে আসছে আমি খুবই নিজের মতো করে না আমাকে দেখানোর জন্য করতে লাস্টে করতে হচ্ছে -0.24 প্লাস হচ্ছে 15 মাইনাস হচ্ছে 2x কি রেজাল্ট দেখি কথা কি রেজাল্ট বাকি তো দেখে এগুলা সার্কিটই কাটতে পারবো সার্কিট আসতে পারবো নাই এখানে বসে আছো এরিয়া থাকে এত বড় শিল্পী তুমি একটা ডিপেন্ডেন্ট সোর্স থেকে কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স আমার ওই একই এখন ছাত্রদের আন্দোলন করছে এখন নয় পড়াশোনা করতে হবে না হলে পাস করে দিতে হবে এখন আর কথা নেই সিনিয়র মতো ইয়ে করে নিতে হবে না না এটা এরকম হলে তো হবে না ইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রবলেম আসবে সেটা তোমরা ধরবা যে না আমি পারবো না তাহলে এটা হচ্ছে না তাহলে তো হচ্ছে না রিফা আসছে রেজাল্ট
আমি একটু চেষ্টা করি। দেখো এত সিলি একটা প্রবলেম, সেটা তুমি স্যার হ্যাঁ কারেন্ট কারেন্ট সোর্স হলো, আচ্ছা 24 মিলিয়ন। তোমাদের ইয়ে পেয়েছো সবাই? আমি ল্যাবের একটা শীট, ডেমো শীট দিয়েছি, ল্যাবের ডেমো শীট দিয়েছে, পাওনি কে? ল্যাবের ডেমো শীট পাওনি কে? কেন পাওনি? গ্রুপে নেই তুমি? পাইনি কেন? ও বললো কেন পাইনি? নোমাও পাইনি, কিন্তু ওটা কপি করা যাবে না, যদি না পেয়ে থাকো কালেক্ট করবে, আমি দিয়ে দিয়েছি। ওটা কপি করা যাবে না, আনসারটা তুমি দেখতে পারো, আনসারটা নিজের মতো করে লিখতে হবে। ওরা খুব শর্টলি আনসারগুলো করছে, কিন্তু আমি চাই তুমি এক্সপ্লেনেশন সহ আনসারগুলো করো। ওরা হয়তো ইয়েস অর নো দিয়ে আনসারটা দিতে পারো অনেক জায়গায়, ঠিক আছে? সো ওইটা ফলো করে করতে থাকো। আচ্ছা, সো এখান থেকে আমাদের বের করতে বলছে ফাইন্ড আইএক্স ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। ডান? আচ্ছা, এটা করার জন্য তোমার মাথায় কি আসছে প্রথমে বলো তো? যে তুমি এই পাশে একটা দেখতে পাচ্ছ ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এটা কনভার্ট করা যায়, আমি কনভার্ট করি। তবে আমার কনভার্সনটা যদি ডিপেন্ডেন্ট সোর্স হয়, কনভার্ট হয়ে ডিপেন্ডেন্ট সোর্সই হবে, কখনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স হবে না। রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয় না, যেটা আছে সেভাবেই বসে। আমি এখন ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি। সো এটা হচ্ছে ভি টু আই এক্স, এটাকে ভাগ করতে হবে রেজিস্ট্যান্স দিয়ে, 2/5 ইন্টু আই এক্স। সো 2/5 ইন্টু আই এক্স, ঠিক আছে? ডান? আচ্ছা, এবার কি করবা? এবার কি করবা? কোথায় কেসিএল অ্যাপ্লাই করবা? ওর কথাটা যুক্তি আছে যে একটা কেসিএল অ্যাপ্লাই করবে। দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। আমি চাইলে এই দুটাকে কম্বাইন করতে পারতেছি না। আমি কিন্তু এটা 24 ঢুকছে, এটা বিয়োগ হচ্ছে, তাই না? সো 24 মাইনাস 2.5 ix, এই জিনিসটা লিখতে পারতেছি না। এটা যদি লিখি তাহলে যে ধরনের সোর্স দিতে হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট দিব না ডিপেন্ডেন্ট দিব, তাই না? আমি এই দুটাকে যদি এক করতে চাইতাম, যে এখানে 24 ঢুকছে, এখানে 2.2/5 ix বের হচ্ছে, আমি যদি দুইটাকে এক করে দিতে চাই তাহলে এর পরে কী ধরনের সোর্স দেবো আমি বলতে পারতাম না। এই জন্য এটা করা যাবে না। তার জন্য ও যে কাজটা করছে, ও কেসিএল অ্যাপ্লাই করছে। তাহলে কেসিএল অ্যাপ্লাই করি, আমি এবার ডিরেক্টলি নোড অ্যানালাইসিস করে দেবো, আর কিছু করার নেই আমার। আমি ডিরেক্টলি নোড অ্যানালাইসিস করে দেবো। ধরো এটাকে রেফারেন্স ধরো 0 ভোল্ট, রেফারেন্স ধরো 0 ভোল্ট। সো এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট দিয়ে দাও I1। কেসিএল অ্যাপ্লাই করলে কত হবে? কেসিএল অ্যাপ্লাই করলে একটা ঢুকলো, 24 মিলিঅ্যাম্পস ঢুকলো, তারপরে গিয়ে বের হচ্ছে, আর বাকি সবগুলোই বের হচ্ছে, ইকুয়াল টু ix প্লাস I1 প্লাস 2/5 ix। এই কথাটা লেখা যায় শাফিন? এই কথাটা লেখা যায়? হ্যাঁ,
লেখা যায়, এখানে কেসিএল তো অ্যাপ্লাই করা যায়, কারণ এখানে আমার উপায় নেই, আমার চাইলেই কনভার্সনটা আরও লেন্দি করে আমার লাভও হবে না। আমি যদি সোর্স ট্রান্সফরমেশন করি, স্যার ওটা করলেন না অন্যভাবে করেন, আমি সোর্স ট্রান্সফরমেশন আজ যতই করি না কেন আমার খুব বেশি লাভ হবে না। আমার এখন এভাবেই একটা সোর্স ট্রান্সফরমেশন করছি, এরপরে জেনারেল ল ইউজ করে আমি সলভ করে ফেলবো। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যখন সোর্স ট্রান্সফরমেশন করা যাবে কি যাবে না। ঠিক আছে, এরপরে এর লাইনটা হবে 24 ইকুয়াল টু আইএক্স সমান কি হবে, এখানে একটা ভোল্টেজ দেই V1 V1/10। এই কথাটায় কারো আপত্তি আছে? এই কথাটায় কারো আপত্তি আছে? কেন আপত্তি নাই? সবারই কি অনাপত্তি না আপত্তি? V1/10 এই কথাটায় কারোর আপত্তি আছে কিনা? নাই, কিন্তু আমার আপত্তি আছে। তোমাদের আপত্তি থাকা উচিত ছিল। দেখো এই ইউনিটটা মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমি V1/10 আমি রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ভাগ করব, রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ভাগ করব, তাহলে এটা তুমি ভুল করবা। যদি তুমি এটা না করো, এটা মিলি ভোল্টে আসতে পারে, উপরটা মিলি ভোল্ট হইতে পারে, কিন্তু তুমি ভুল করবা এটা। এর জন্য তুমি যে কাজটা করবা, সবগুলোকে আগে কারেন্টটাকে অ্যাম্পিয়ারে নিয়ে নাও, কারেন্টটাকে অ্যাম্পিয়ারে নিয়ে নাও, তাহলে রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু তোমার মিলি ভোল্টে আসবে না হলে, মানে এই যে রেজাল্টটা আসবে, এই যে ভোল্টেজটা তুমি পাবা, এটা কিন্তু তুমি মিলি ভোল্টে পাও। তুমি এটা পরে বুঝবা না, তুমি ভোল্টই লিখে দিবা যে ভি তো ভোল্টই, কিন্তু এখানে রেজাল্টটা যেটা আসবে সেটা মিলি ভোল্টে আসবে। তুমি করে দেখো এটা মিলি ভোল্টে আসবে, কারণ রেজাল্টটা এত বড় হবে, অত বড় মানে হচ্ছে এটা মিলি ভোল্টের। মিলি ভোল্টকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, ওহম দিয়ে ভাগ করি, তাহলে মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট আসে। ঠিক আছে, যাক একটু তুমি লেখো, সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে তোমার বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তারপরে I1 সমান লেখা যায় V1/5। ঠিক আছে, IX সমান এরপর হচ্ছে 2/5 IX সমান কি V1/10 5। তাহলে ফাইনালি কত হচ্ছে 24 ডিভাইডেড বাই V1/10 প্লাস V1/5 প্লাস V1/25। সো এখানে হচ্ছে 25 না 50। সো এটাকে তুমি 5 দিয়ে ভাগও করে দিতে পারো, 5 দিয়ে গুণও করে দিতে পারো। সো দাও, সমস্যা নেই। সো 50 5 V1 প্লাস 10 V1 প্লাস 2 V1, তো কত আসে 10 আর 2 12, 12 আর 5 17 V1 ইকুয়াল টু 24 ইন্টু 50 কত হয় দেখো তো, 24 ইন্টু 50 কত হয়? সো 24 ইন্টু 1200, তাই তো? শিওর? সো V1 সমান 70 কত 70.58। এইবার এইখানে তুমি ডিরেক্টলি ভুল করবা, এটাকে তুমি ভোল্ট লিখে ফেলবা, কারণ ইউনিটটা যে আলাদা আলাদা হতে পারে সেটা তুমি মাথায় আনতে পারবে না। এটা অ্যাকচুয়ালি মিলি ভোল্ট, এটা অ্যাকচুয়ালি মিলি ভোল্ট হবে, অবশ্যই মিলি ভোল্ট লিখতে হবে। যদি মিলি ভোল্ট না লেখো তাহলে ডিরেক্টলি ভুল এটা। সো এটা হবে হচ্ছে আমার মিলি ভোল্ট। এই জন্য বললাম ওইখানে আমি আপত্তি করতেছিলাম, তুমি ডিরেক্টলি কারেন্টকে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে তাহলে ডিরেক্টলি ভোল্টেই আসতো। যাক, সমস্যা নেই। এটা তুমি যদি এই পর্যন্ত ঠিক করতে পারো, ওখানে মিলি ভোল্ট লিখতে পারো, তাহলে এবার ওকে। V1 যেহেতু পেয়ে গেছি, এখন IX-টা বের করা যায়। সো IX সমান V1/10, সো 70.58 ডিভাইডেড বাই 10,
সো 7.058, এটা কি অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? মিলি অ্যাম্পিয়ার। আনসার কত? সেভেন 7.56 আছে, 58, কোনো সমস্যা নেই। কঠিন ছিল কোনো কিছু দীপ্রজিৎ? এখনও কেন প্র্যাকটিস হচ্ছে না আমি এই জিনিসটা বুঝতেছি না। তোমাদের সার্কিট আঁকা দেখলে আমার খুব বিরক্ত লাগতেছে, তোমরা সার্কিট আঁকতে পারো না। সার্কিট বাবা একটু সুন্দর করে আঁকো, একটু আর্ট। তোমরা দেওয়ালে কত কিছু অঙ্কন করতেছো, এখন দেখতেছি কত সুন্দর সুন্দর জিনিস ড্র করতেছো, একটু সার্কিটটা আঁকতে পারবে না? কোনো কথা? একটু সার্কিটটা একটু যত্ন করে আঁকো। সার্কিট দেখলে আমার বমি আসতেছে একদম, যার কোনো একদম মানে কিছুই বুঝি না তোমার লেখাপড়া দেখে আমি। কোনো কঠিন কিছু ছিল? হ্যাঁ, দেখো সার্কিট অ্যানালাইসিসের জন্য তোমার মেন হাতিয়ার সেটা হচ্ছে তোমার কনসেপ্ট বা তোমার দূরদর্শিতা। তুমি কতটুকু আগে গিয়ে চিন্তা করতে পারতেছো। যেমন এই সার্কিট অ্যানালাইসিস করার সময় তোমার চিন্তা করতে হবে যে আমি এখান থেকে এইটাকে কনভার্ট করব, কনভার্ট করার পরে এটা গিয়ে আর আমি করতে পারবো না, আমি নোড অ্যানালাইসিস করব বা মেশ অ্যানালাইসিস করব। তোমাকে এটা বুঝতে হবে। কেউ নিয়ম সবই তোমার জানা, একটা নিয়মও নাই যে তোমার অজানা আছে। সার্কিটের সমস্যা এটা, ইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রবলেম ইচ অ্যান ইন্ডিভিজুয়ালভাবে করতে হয়, গদ বাঁধা কোনো নিয়ম নেই। এটাই বাস্তবতা। এই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানুষ এত সম্মান করে, এমনি এমনি তো আর সম্মান করে না। সো তুমি যদি না পারো, তাহলে মুখ খুলতে না পারো, সলভ না করতে পারো, তাহলে কিন্তু বিপদ আছে, অনেক বিপদ। এখন বোঝা যাবে না, পরবর্তীতে বোঝা যাবে। এটাকে বন্ধ করে দাও। আর মনোযোগ যেহেতু একটা শক্তি,